জীববৈচিত্র্য রক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধের আহ্বান প্রধান উপদেষ্টার। পরিবেশ দিবস ও বৃক্ষ মেলা উদ্বোধন। বিডিআর হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। গোয়েন্দা ব্যর্থতা ও অবহেলাও দায়ী বলছে তদন্ত কমিশন। শেখ হাসিনার মামলায় নিয়োগের একদিন পরই রাষ্ট্রনিযুক্ত আমিনুল গনিকে সরিয়ে দিল ট্রাইব্যুনাল। নতুন আইনজীবী নিয়োগ। এনসিসি নয়, সার্চ কমিটির মাধ্যমেই সাংবিধানিক পদে নিয়োগ চায় বিএনপি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে জামায়াত। এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি পিছিয়েছে কয়েক মাস। ধ্বংস হয়নি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের তথ্য। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাইম আবির এবং আমি তানজিলা খান মিম। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। অনুষ্ঠানে পরিবেশ, বন ও বন্য প্রাণীর জীবন রক্ষায় অসামান্য অবদান রাখার জন্য 31টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জাতীয় পুরস্কার তুলে দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত অভ্র। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধে নির্দেশ দেন তিনি। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে গেছে। জীববৈচিত্র্য ধ্বংসের মতো করছে। কেন? আমাদের কি শক্তি নাই বলে? তা না, আমরা পাত্তা দিচ্ছি না বলে। আমাদের কোনো গরম নেই, চলছি তো, ঠিকই তো আছে। এই করতে করতেই আমাদের শেষ। এই দিবস পালনের মাধ্যমে যদি কিছুটা সজাগতা আমাদের কাছে আসে, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন কর্মোদ্যোগ আসে, তাহলে হয়তো একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এখনো হয়নি। তরুণ প্রজন্মকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, জিরো কার্বন নিঃসরণ নিশ্চিত করতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে। মানুষের পরিবর্তন হয়েছে, ইতিহাসের পরিবর্তন হয়েছে, অর্থনীতির পরিবর্তন হয়েছে, প্লাস্টিক দরকার নেই। হঠাৎ এসে সে বিশ্বজয় করে বসে গেল এবং আমরা এরকম এডিক্টেড হয়ে গেলাম এটাতে, চোখ খুলে কিছু তাকাতে পারছি না। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান হ্যান্ড প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। প্রধান উপদেষ্টা বলেন, নানা সংকটে বিপর্যস্ত এই পৃথিবী, বিশেষ করে প্রযুক্তির অপব্যবহার ও যুদ্ধ বিশ্বকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। পৃথিবীকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এরপর প্রধান উপদেষ্টা গাছ লাগিয়ে জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে পরিবেশ, বন ও বন্যপ্রাণীর জীবন রক্ষায় অবদান রাখার জন্য 31টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জাতীয় পুরস্কার তুলে দেওয়া হয়। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ কয়েকজন রাজনৈতিক ব্যক্তির সংশ্লিষ্টতা ছিল, নিষ্ক্রিয়তা ছিল তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর। দুপুরে সংবাদ সম্মেলনে কথা জানান জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আ.ল.ম ফজলুর রহমান। জানান, কমিশন শেখ হাসিনা, সাবেক কয়েকজন এমপি, মন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে সাক্ষ্য দেবার আহ্বান জানালেও শুধু মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক ইমেইলে লিখিত জবানবন্দি দিয়েছেন। আরও জানাচ্ছেন
সাজিদ আরাফাত। 32 মিনিট। মেজর জেনারেল শাকিল ফোন করে দেশের ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল কলঙ্কজনক ঘটনার সাক্ষী হয় দেশের মানুষ। বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে। দরবার হলে কিং এ ঘটনার 16 বছর পর সুষ্ঠু তদন্তের জন্য অন্তর্বর্তী সরকার গঠন করে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। কমিশনের তৃতীয় সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় বিভিন্ন পর্যবেক্ষণ। তুচ্ছ তাচ্ছিল্য করে কমিশন প্রধান জানান, তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতায় ভয়াবহ রূপ নেয় পিলখানা হত্যাকাণ্ড। এতে গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক ব্যক্তির সংশ্লিষ্টতা ছিল। এমন বাস্তবতায় এরই মধ্যে শেখ হাসিনা সহ তার উপদেষ্টা, আওয়ামী লীগ সরকারের কয়েকজন সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত এইরকম তথ্য আমরা পেয়েছি, এর বাইরে আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। 2 জন পালিয়ে থাকা রাজনীতিবিদ তারা ওয়েবসাইটের মাধ্যমে, ইমেলের মাধ্যমে তাদের সাক্ষ্য দিয়েছেন। বাকিগুলো আমরা এম্বাসিতে যদি যেতে পারি তাহলে আমরা সেই যেখানে তারা আছেন সেই এম্বাসির কর্মকর্তাদেরকে অনুরোধ জানাবো। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর ঘটনার কারণ ভিন্ন খাতে নিতে চাল ডাল কর্মসূচি, জঙ্গিবাদের সংশ্লিষ্টতা সামনে আনা হয় বলেও জানায় কমিশন। যে তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনার চেষ্টা করা হয়েছে। 1, 2 নম্বর হলো যে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যাপকভাবে বিডিআরে নেওয়া হয়েছে 35%-এর মতো, এরকমও কথা বলা হয়েছে, কিন্তু পরে সেগুলো দেখা গেছে 12%-এর বেশি নয়। এই ধরনের বিষয়গুলোকে সেখানে নিয়ে এসে এই তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করা হয়েছে। চাল ডালের বিষয় যেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করে তদন্ত এবং বিদেশি ষড়যন্ত্রের বিষয়টাকে উপেক্ষা করার চেষ্টা করা হয়েছে। সো কাজেই আমি মনে করি যে এটা ভিন্ন খাতে প্রবাহিত করার একটা চেষ্টা ওই সময় তদন্তগুলোতে ছিল। এদিকে এখনও 50 জনের সাক্ষ্য গ্রহণ এবং কিছু বিদেশি সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ বাকি থাকায় আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বৃদ্ধির অনুরোধ করেছে কমিশন। এদিকে আজও সাবেক সরকারের আমলে চাকরি হারানো বাংলাদেশ রাইফেলসের সাবেক সদস্যরা ঢাকার শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছেন। সাজিদ আরাফাত, এখন ঢাকা। পরিবর্তন চাইলে রাজনৈতিক দলগুলো ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের 2য় দফার 6ষ্ঠ দিনের বৈঠকে শুভেচ্ছা বক্তব্যে এই আহ্বান জানান তিনি। এদিকে বিএনপি বলছে এনসিসি নয় সার্চ কমিটির মাধ্যমে সাংবিধানিক পদে নিয়োগ চায় তারা। বেলা 11টায় শুরু হওয়া এই বৈঠকে উপস্থিত আছেন ঐকমত্য কমিশনের সদস্য, বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। এই বৈঠক এমন একটা সময় অনুষ্ঠিত হচ্ছে যখন সরকার ঘোষিত জুলাই সনদ ঘোষণার জন্য নির্ধারিত জুলাই মাস আসন্ন। প্রথম দফায় 33টি রাজনৈতিক দল ও পক্ষের সঙ্গে বৈঠক শেষ করে 2য় দফার এই আলোচনা শুরু হয়েছে। আজকের বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, সাংবিধানিক মূলনীতি সহ যেসব বিষয়ে দলগুলো এখনো ঐক্যমত্যে পৌঁছতে পারেনি সে বিষয়ে আলোচনা হবে। সভার শুরুতে আলী রিয়াজ বলেন, বহু ত্যাগের বিনিময়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা শাসন ব্যবস্থায় বড় পরিবর্তন ঘটিয়েছে তারা অবশ্যই দেশের স্বার্থে রাষ্ট্রের সংস্কারও আনতে পারবেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নাম ও কাঠামো পরিবর্তন করে যে সিদ্ধান্ত হয়েছে তাতে বিএনপির দ্বিমত রয়েছে। প্রশ্ন ওঠায় আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই সিদ্ধান্ত নেয়। ট্রাইব্যুনালে আদালত অবমাননায় শেখ হাসিনার পক্ষে লড়তে আমির হোসেনকে নিয়োগ করেন। বিস্তারিত জানাবেন বাঞ্ছারিমো।
জুলাই আগস্ট অভ্যুত্থানের সরকার পতনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্র থেকে তৃণমূল বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে কথোপকথন ভাইরাল হয়েছে বহুবার। গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে এমনই একটি কথোপকথনে তিনি বলেন 227 মামলায় 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছেন তিনি, যার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। কিন্তু বারবার নোটিশ দেওয়ার পরও ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় গত 19 জুন আমিনুল গনি টিটুকে শেখ হাসিনার পক্ষে লড়তে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়। কিন্তু সেই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সজীব ওয়াজেদ জয় একটি পোস্ট দেন, যেখানে তিনি বলেন আমিনুল গনি টিটুর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। আওয়ামী লীগ সরকার পতনের দিন তার ফেসবুক পোস্ট তাই বলে। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা। তবে সমালোচনার পরও বুধবার শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় শুনানি করতে আসেন আইনজীবী আমিনুল গনি টিটু। এ সময় ট্রাইব্যুনালে তৈরি হয় বিব্রতকর পরিস্থিতির। আমিনুল গনি আদালতকে বলেন তিনি শুনানি করতে চান, তবে ট্রাইব্যুনাল আবেদন নামঞ্জুর করে তাকে সরিয়ে দেন। আমাকে অ্যাকচুয়ালি কন্টেম্পট পিটিশন হিয়ারিং করবার জন্য এখানে এনগেজ করা হয়েছিল, মূল মামলা নয়। তো কন্টেম্পট পিটিশন এটা হিয়ারিং করবার জন্য আমি প্রস্তুতি নিয়ে এসেছিলাম, যেহেতু কোর্ট থেকে এটা প্রশ্নটা উত্থাপিত হয় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা, সে বিবেচনা করে এথিক্যাল দিক বিবেচনা করে আজকে আমি আমাকে প্রত্যাহার করেছি। এরপর ট্রাইব্যুনাল আদালত অবমাননায় শেখ হাসিনার পক্ষে লড়তে আইনজীবী আমির হোসেনকে নিয়োগ দেন। উনি ট্রাইব্যুনালের কাছে এই মামলায় থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছেন। ট্রাইব্যুনালে তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এনগেজ করেছে। এদিন এই মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয়া সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামান ট্রাইব্যুনালে হাজির হলেও মামলার প্রস্তুতির কথা বলে সময় নেন। 2 সপ্তাহের সময় চাইলেও আদালত তাকে মত দিতে দিন নির্ধারণ করেন 2 জুলাই। মাঝার ইমন, এখন, ঢাকা। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করে জামায়াতে ইসলামী। সকালে নির্বাচন ভবনে সিএসসির সাথে বৈঠক শেষে কথা বলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এছাড়া জাতীয় নির্বাচনের আগে নির্দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকারের নির্বাচন দিতে পুনরায় দাবি জানান তিনি। ফরহাদ বিন নূর জানাচ্ছেন বাকিটা। এক যুগ পর গত 1 জুন আপিল বিভাগ আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের যে রায় কোর্ট দিয়েছিল তা বাতিল করে দেয়। রায়ের প্রেক্ষিতে জামায়াতের নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীক ফেরত দেওয়ার বিষয়ে কুরবানির ঈদের আগে 4 জুন সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। অবশেষে গত মঙ্গলবার গেজেট প্রকাশ করে জামায়াতের নিবন্ধন ও দলীয় প্রতীক হিসেবে দাড়িপাল্লা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার কমিশনের আমন্ত্রণে জামায়াতের 3 সদস্যের প্রতিনিধি দল সকাল 11টায় আসে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাতে। 1 ঘন্টার বেশি সময়ের এই বৈঠকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আমরা ইলেকশন কমিশন সরকার সবকিছু আমরা অবজার্ভ করে চলছি। বিশেষ করে ইলেকশন কমিশন তো এখনো কার্যক্রম প্র্যাকটিক্যালি করেন নাই, আমরা যা করছেন হলো অফিসিয়ালি করছেন। সুতরাং এই জায়গায় আস্থা অনাস্থার বিষয়টা আমরা আপাতত মন্তব্য করছি না, আমরা অবজার্ভ করছি এবং এই পর্যন্ত ওনারা যে জায়গায় সঠিক কাজ করেছে আমরা সেটা সঠিক বলবো। কালোকে কালো, সাদাকে সাদা বলতে হবে। যদি ব্যর্থই ঘটে তো সেই জায়গায় তো কথা বলতে হবে। নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়ে জামায়াতের এই নেতা বলেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। পরিবেশ যদি এনশিওর করা না যায়, লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে এটা যদি নিশ্চিত করা না যায় তাহলে সেখানে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হতে পারে না। অতীতের নির্বাচনগুলো তার প্রমাণ। বিগত সময়ে জামায়াতের নিবন্ধন ও প্রতীক কেড়ে নিয়ে চরম অন্যায় করা হয়েছিল উল্লেখ করে হামিদুর রহমান আজাদ বলেন আদালতের রায়ের প্রেক্ষিতে নিবন্ধন ও প্রতীক জামায়াতকে ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। আমাদের পক্ষ থেকে পোস্টাল ভোটার, অনলাইন ভোটার। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। এখন দুপুরের সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর।
বিএনপির শীর্ষ নেতার পরামর্শে নগর ভবনে আন্দোলন চালানো হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতীকী আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। দুপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। গতকাল হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে সুপরিচিত কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে। এরা কেউ কেউ নিজেদেরকে বিএনপি ঘরানার পরিচয় দিলেও তারা দলের কোনো পদে নেই। উপরন্তু তারা আওয়ামী ফ্যাসিস্ট আমলের মেয়রদের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে দুর্নীতি লুটপাট করেছে। তাদের মূল হোতা গতকালকে আন্দোলনকারীদের হত্যা চেষ্টা করার হোতা গোলাম কিবরিয়া রুবেলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। আসিফ মাহমুদ দায়িত্ব নেওয়ার পর রুবেল তার লুটপাটের হাতিয়ার হয়ে উঠেছিল বলে নগর ভবনের আনাচে কানাচে কথা হচ্ছে। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু ও করোনার প্রকোপ। এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর হাসপাতালগুলোতে ঢাকার বাইরের রোগীর সংখ্যাই বেশি। সেই সঙ্গে বেড়েছে একাধিকবার আক্রান্তের সংখ্যা। একসাথে দুই সংক্রামক রোগ ডেঙ্গু এবং করোনা ছড়িয়ে পড়ায় বয়স্ক, শিশু ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত রোগীরা রয়েছেন বেশি ঝুঁকিতে। দ্রুত দেশের বিভিন্ন জেলায় মশক নিধনে কার্যকরী পদক্ষেপ না নিলে আগস্ট এবং সেপ্টেম্বরে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করবে বলেও আশঙ্কা সংক্রামক রোগ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাবেন মেহরিন আনি। মোহাম্মদ ইব্রাহিম পেশায় একজন স্কুল শিক্ষক। গেল শনিবার ডেঙ্গু আক্রান্ত স্ত্রী আর সন্তানকে নিয়ে কুমিল্লার দাউদকান্দি থেকে আসেন রাজধানীর মুগদা হাসপাতালে। এরপর গতকাল থেকে নিজেও ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন শয্যাশায়ী। আমি দেখাশোনা করছি, করার পরে আমাকে পরশুদিন আবার আমার দেখা দিয়েছে পজিটিভ। কালকে আমি অ্যাডমিট হচ্ছি। মুগদা হাসপাতাল ঘুরে দেখা গেছে ভর্তি রোগীর অর্ধেকেরও বেশি এসেছেন কুমিল্লা থেকে, যাদের অনেকেই বুক ব্যথা, মাথা ব্যথা এবং জ্বরে ভুগছেন। কুমিল্লায় মশক নিধনে কোনো কার্যকরী পদক্ষেপ না থাকায় এমন পরিস্থিতি বলছেন স্বজনরা। আমাদের কুমিল্লাতে মহামারী আকারে এটা ধারণ করেছে, বিশেষ করে ডেঙ্গু দাউদকান্দিতে। আমাদের এদিকে কোনো ওষুধ দেয় না। কেবল কুমিল্লা নয়, হটস্পট বরগুনা ও ঢাকা দক্ষিণের ঝুঁকিপূর্ণ এলাকার রোগীরাও ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন এই হাসপাতালে। কেউ আবার একাধিকবার আক্রান্ত হয়ে পুনরায় চিকিৎসা নিচ্ছেন এখানে। মাথা ব্যথা করে, শরীর ব্যথা করে। অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে কেউ ভর্তি না হলেও চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে 50 শয্যার আইসোলেশন ওয়ার্ড এবং 20টি আইসিইউ বেড। একসাথে দুই সংক্রামক রোগ ডেঙ্গু এবং করোনা ছড়িয়ে পড়ায় বয়স্ক, শিশু ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত রোগীরা বেশি ঝুঁকিতে রয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর তাই জ্বর বা অন্যান্য উপসর্গ দেখা মাত্র দেরি না করে হাসপাতালে আসার পরামর্শ চিকিৎসকদের। বিশেষ করে জ্বরের ক্ষেত্রে যে কোনো জ্বর হলেই শুরুতেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং প্রয়োজন অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে রোগ শনাক্ত করে সেই মোতাবেক চিকিৎসা নেওয়া, তাহলে জটিলতা এড়ানো সম্ভব। এডিস মশা নিয়ে গবেষণায় দেখা গেছে ঢাকা এবং ঢাকার বাইরের প্রতিটি জেলায় লার্ভার ঘনত্বের পরিমাণ নির্দিষ্ট মানদণ্ডের চেয়ে বেশি। তাই মশক নিধনে দ্রুত সমন্বিত ব্যবস্থাপনার বিজ্ঞান ভিত্তিক প্রয়োগ না হলে আগস্ট এবং সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এখন যদি আমরা এটিকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আগস্ট এবং সেপ্টেম্বর এই দুটি মাসের যে কোনো একটি মাসে ডেঙ্গু পরিস্থিতি বাংলাদেশে বেশ ভয়াবহ আকার ধারণ করবে। দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 34 জন এবং করোনায় মৃত্যু হয়েছে 19 জনের। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। নতুন করে কুমিল্লায় আরও 4 জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট 17 জন করোনায় আক্রান্ত হলেন। এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন খালিদ সাইফুল্লাহ। খালিদ, নতুন করে সংক্রমণ বাড়ার পর করোনা পরীক্ষার কিটের ব্যবহার কেমন হচ্ছে এবং এই যে প্রতিনিয়ত এই সংখ্যাটি বাড়ছে, মানুষের মধ্যে সচেতনতা কেমন দেখছেন, বিস্তারিত বলবেন। আবির, কুমিল্লায় করোনা কিন্তু আশঙ্কাজনকভাবেই বাড়ছে, যদিও কিটের স্বল্পতার কারণে কিন্তু পরীক্ষা নিরীক্ষা খুব একটা হচ্ছে না। কুমিল্লা জেনারেল হাসপাতালে আছি, এখানে কিছুক্ষণ আগে আমরা খোঁজ নিয়ে দেখলাম যে এখানে আসলে কিটের ব্যবস্থা, যেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় সেখানে কিন্তু আসলে সে কার্যক্রমই শুরু হয়নি। তো কুমিল্লা এর আগে যখন করোনা মহামারী ভয়াবহ আকার ধারণ করেছিল, সেখানে কুমিল্লায় 4,500 মানুষ আইসিইউতে ভর্তি হওয়ার পর সেখানে কিন্তু 1800 লোক মারা যায়। তো যার কারণে নতুন যে ভ্যারিয়েন্ট আসছে XFG এবং XFC, তার কারণে কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে। সেই অনুযায়ী কিন্তু প্রস্তুতি আমরা খুব একটা দেখছি না। এখানে যে ভেন্টিলেশন এবং আইসিইউ আছে সেগুলো কিন্তু
এখনো প্রস্তুত করা হয়নি এবং কুমিল্লা মেডিকেল কলেজেরও একই চিত্র। আর এই বিষয়গুলোতে মানুষের মধ্যে যে সচেতনতা তৈরি করা এবং মানুষকে যে এই বিষয়ে আরেকটু এই করোনা সতর্কতামূলক চলাফেরা করা, সে বিষয়ে কিন্তু সিভিল সার্জন কার্যালয় কিংবা জেলা প্রশাসন থেকে সেরকম কোনো ব্যবস্থা আমরা দেখছি না এবং মানুষের মধ্যে সেই সচেতনতার বেশ অভাব রয়েছে। গতকাল সর্বশেষ যে পরীক্ষা হয়েছে তাতে 4 জনের করোনা শনাক্ত হয়েছে। এই ছিল কুমিল্লা করোনা পরিস্থিতির সবশেষ। কুমিল্লায় নতুন করে আরও 4 জন করোনা আক্রান্ত হয়েছে, সেই খবর আমরা জানছিলাম। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক শেষে কথা বলছেন জামাত নেতা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দল ছাড়া আর সকলেই ঐকমত্য পোষণ করেছে। পঞ্চম সংশোধনী যেটি আছে আমরা বলেছি সেটা থাকবে। পঞ্চদশ সংশোধনী যেটা আওয়ামী লীগ করে সেটা বাতিল হয়ে যাবে এবং তার সাথে নতুন যে কয়েকটি শব্দ এটা সংযোজিত হবে। তো এ বিষয়ে আমরা অধিকাংশই একমত। এখানে মুসলিম মেজরিটি দেশ বাংলাদেশ, সুতরাং এই দেশের জনগণের সেন্টিমেন্ট হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থা, বিসমিল্লাহির রহিম, এগুলো আমাদের সংবিধানে থাকবে। সে আলোকেই আজকে আমরা আমাদের মতটি সেটা দিয়েছি এবং আমরা মনে করেছি এটি সংযোজন করা অপরিহার্য। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও হাউজের মত এর পক্ষে আছে। চূড়ান্তভাবে আরেকটি ড্রাফট তারা করবেন কমিশন এবং তখনই এটির উপরে পূর্ণাঙ্গ আলোচনা হবে। আবার সংশোধিত এনসিসি বিষয়ে কি আপনারা ঐকমত্য হয়ে পোষণ করেছেন? আমরা পরবর্তী যে এজেন্ডা, সে এজেন্ডা ছিল আমাদের এনসিসির যে বিষয় সেটি। প্রাথমিক যে প্রস্তাব করেছিল নির্বাচন কমিশন যে এটার নাম এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এক্ষেত্রে গতবার নামের ব্যাপারে বা নামের সাথে মর্মার্থের কিছুটা বিভ্রান্তি হতে পারে বলে অনেক আশঙ্কা করেছিলেন। অনেকে এটা মত দিয়েছিল যে এনসিসি শুনতে একটি সুপ্রা কনস্টিটিউশনাল বডির মতো মনে হয়, সুতরাং নামটা একটু পরিবর্তন হওয়া দরকার। তো সেই হিসাবে আজকে কমিশন সংশোধিত একটা নাম দিয়েছে, সাংবিধানিক এবং সংবিধিবদ্ধকরণ সংস্থাগুলোর নিয়োগ সংস্থা, নিয়োগ কমিটি, নিয়োগ অথরিটি। এটা নিয়ে আজকে আলোচনা হয়েছে যে বাংলাদেশে যে সমস্ত সাংবিধানিক কমিটিগুলো আছে, যেমন ইলেকশন কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে, দুদক আছে এবং আপনার পাবলিক অ্যাকাউন্টসের যারা আছে সেই সমস্ত কমিশন আছে। এই সব কিছুর জন্য একটা সিনক্রোনাইজ বডি থাকবে। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক শেষে কথা বলছিলেন জামাত নেতারা। আমরা সেখানে ছিলাম। দেখছেন এখন দুপুর। কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার অংশ নেবে 12,51,111 জন পরীক্ষার্থী। পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় পেলেও করোনা ও ডেঙ্গুর কারণে শেষ পর্যন্ত সব পরীক্ষা হওয়া না হওয়া নিয়ে শঙ্কা রয়েছে তাদের। আর গত বছরের চেয়ে এবছর প্রায় 1 লাখ পরীক্ষার্থী কমার কারণ হিসেবে পড়াশোনায় অনীহা, আর্থিক অসচ্ছলতা এবং বাল্যবিয়েকেই কারণ হিসেবে মনে করছেন শিক্ষাবিদরা। আন্তঃশিক্ষা বোর্ড বলছে ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশ্ন ফাঁসের গুজব এড়াতেও নেওয়া হয়েছে সব ব্যবস্থা। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এটি অন্তর্বর্তী সরকারের অধীনে দ্বিতীয় কোনো পাবলিক পরীক্ষা। এবার 11টি শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে 9,314টি শিক্ষা প্রতিষ্ঠানের 12,51,111 জন পরীক্ষার্থী, যেখানে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা 15,000-এরও বেশি। 2023 সালের অক্টোবরে একাদশের ক্লাস শুরুর পর এবারে পরীক্ষার্থীরা 20 মাসের বেশি সময় পেয়েছে। এই সময়ের মধ্যে তাদের প্রস্তুতি কতটুকু হলো? যতটুকু ভালো করে প্রস্তুতি নেওয়া যায় নিজের মতো করে চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ ভরসা। সময় থাকতে যে প্রস্তুতিটা নিয়েছিলাম ওটা আলহামদুলিল্লাহ এখন কাজে দিতে হবে, কিন্তু এই পরীক্ষার মধ্যে তো একটা প্রেশার থাকবে। পরীক্ষার্থীরা যতটুকু সময় পেয়েছে তাকে খুব একটা কম সময় নয় বলে মনে করেন এই শিক্ষাবিদ। তবে গত বছরের চেয়ে এবার প্রায় 1 লাখ পরীক্ষার্থী কমার কারণও জানালেন তিনি। 3টা কারণ। একটা লার্নিং ক্যাপের জন্য তারা নিজেদেরকে মনে করতেছে না যে
তারা পরীক্ষা এর ধরনের একটা হাই স্টেক পরীক্ষাতে তারা অংশগ্রহণ করার মতো নিজেদের যোগ্য মনে করতেছে না, ফলে তারা সরাই নিচ্ছে। আর্থিক অবস্থার যখন বাবা মা কুলাইতে পারতেছে না, তখন তারা কর্মসংস্থানের জন্য ছেলেরা হয়তো প্রবেশ করার চেষ্টা করতেছে, আর মেয়েদের ক্ষেত্রে বিয়ের প্রবণতা খুব বেশি দেখা গেছে সময়টাই। ফলে আমাদের এই সময়টায় এসে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। তবে এদিকে পরীক্ষা শুরুর আগে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে, বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হারও। এসব কারণে শেষ পর্যন্ত সব পরীক্ষা সম্পন্ন হওয়া নিয়ে শঙ্কা অনেক পরীক্ষার্থীর। এজন্য কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এখন যেহেতু করোনা ডেঙ্গু বেড়ে যাচ্ছে, তো একটা শঙ্কা মনের মধ্যে আছে যে এক্সাম মাঝখানে চলাকালীন আবার যদি বন্ধ হয়ে যায়, স্থগিত হয়ে যায়, তাহলে একটা সমস্যা তৈরি হবে। মাস্ক পরিধান করা, স্যানিটাইজার বহন করা, অথবা কেন্দ্রের আশেপাশে যে কোনো পানি জমাট পদ্ধতি না থাকে। এদিকে আন্তঃমন্ত্রণালয় বলছে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। আমাদের পরীক্ষার প্রস্তুতি তো অনেকগুলো পর্ব আছে, সেই পর্বগুলো সবই কভার করে আসছি। ফলে এই মুহূর্তে আমাদের আর কোনো লেভেল কোনো কাজের কর্মসূচি তেমন একটা বাকি নেই, আমরা ওয়েল প্রিপেয়ার্ড। প্রশ্ন ফাঁস ও গুজব ঠেকাতে সব রকম প্রশাসনিক ব্যবস্থা রয়েছে বলেও জানান ঢাকা বোর্ডের চেয়ারম্যান। এ নিয়ে অভিভাবক শিক্ষার্থীদেরও সচেতন থাকার আহ্বান তার। আর প্রশ্ন আউট বলতে যেটা বোঝায় সেটি তো। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। আর একটা বিরতির সময় হলো এখন দুপুরে। ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। মিম, ইরান এবং ইসরায়েল প্রসঙ্গ নিয়ে একটু কথা বলি। প্রায় 12 দিন এই যুদ্ধের যে বয়স সীমা যদি বলি তাহলে সেটি ছিল, এবং এই 12 দিনেই কিন্তু দুই পক্ষ ইরান এবং ইসরায়েল নিজেদেরকে এই যুদ্ধে জয়ী ঘোষণা বা দাবি করছে, এবং একই সাথে এই দীর্ঘ 12 দিন পরে তেহরান অথবা তেল আবিব, যে কথা বলি না কেন, যাদের নাগরিক তাদের কিন্তু এই ঘুম ভেঙেছে একেবারে কোনো ধরনের কোনো বিস্ফোরণের শব্দ ছাড়াই, এবং এই 12 দিনের সংঘাতে 14 বিজ্ঞানী সহ ইরানের প্রায় 6 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রাণহানি হয়েছে 28 জনের। এছাড়া গুপ্তচর বৃত্তির অভিযোগে 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। এদিকে তেহরানে আজও বিজয় র্যালি করেছেন নগরবাসী। বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী তানভীর জনি। প্রায় 2 সপ্তাহ পর সাইরেন বা বিস্ফোরণের শব্দ ছাড়া ঘুম ভেঙেছে ইরান ও ইসরায়েলি নাগরিকদের। ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আপাতত সংঘাত অবসানের লক্ষণ দেখা যাচ্ছে। তবে এই 12 দিনের সংঘাতে কার জয় হয়েছে তা নিয়ে বিতর্ক থামছেই না। ইসরায়েল বলছে তারা যুদ্ধের লক্ষ্য অর্জনে সফল হয়েছে। অন্যদিকে ইরানের দাবি ইসরায়েলকে যুদ্ধবিরতিতে আসতে বাধ্য করেছে তেহরান। ইরান সফলভাবে তার কাজ শেষ করেছে বলছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তেহরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 13 জুন শুরু হওয়া সংঘাতে ইসরায়েলি হামলায় ইরানে প্রাণ হারিয়েছে 610 জন এবং আহত প্রায় 5000 মানুষ। অন্যদিকে ইরানের 5 শতাধিক মিসাইল ও হাজারের বেশি ড্রোন হামলায় প্রাণ গেছে 28 জন ইসরায়েলির। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়িঘর ও অবকাঠামো। 12 দিনের সংঘাতে ইরানের অন্তত 14 বিজ্ঞানীকে হত্যার দাবি করেছে ইসরায়েল, যাদের মধ্যে রসায়নবিদ, পদার্থবিদ এবং বেশ কয়েকজন প্রকৌশলীও আছেন। ইসরায়েল বলছে এর ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি বহু বছর পিছিয়ে গেছে। এটি ইসরায়েলের বড় সাফল্য। ইরানের বিপ্লবী গার্ড কর্পসের মুখপাত্র জানান, যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা করার হুমকি দিচ্ছে ইসরায়েল। যে কোনো সময় হামলা হতে পারে বলেও আশঙ্কা করেন তিনি। این رژیم متجاوز حریم هوایی کشور را با پهپادهای خود نقض نموده و از صبح امروز تا کنون برخی از نقاط کشور را مورد تعرض و هجوم قرار داده است. এদিকে যুদ্ধবিরতির পর ইরানের বিপ্লবী গার্ডের সমর্থনে ফের তেহরানে সমাবেশ হয়েছে। এছাড়া ইরাকের বসরায় ইরানের পতাকা হাতে সমাবেশ করেছে শত শত মানুষ। نبرد ادامه پیدا میکنه ان شاءالله تا نابودی کامل رژیم صهیونیست. اون جنگ رو شروع کرد و اختتامیه‌اش با ماست. لبنان هم این کارو کرد، اسرائیل و امریکا و تهران، شخص تهران به حال ایران و کشتی ایرانی‌ها جبران میکنن. যুদ্ধবিরতি কার্যকরের পর ইরান ও ইসরায়েলের পরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে। ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম চালু হয়েছে, খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। ইসরায়েলে মার্কিন দূতাবাসের সব ধরনের বিধিনিষেধও তুলে নেওয়া হয়েছে।
এদিকে ইরানের জনজীবনও স্বাভাবিক অবস্থায় ফিরছে। খুলতে শুরু করেছে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট। ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে 7 শতাধিক মানুষকে গ্রেপ্তার করে ইরান। এর মধ্যে বুধবার 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতি কতদিন বজায় রাখতে পারবে তা নিয়েও উঠেছে প্রশ্ন। কার্যকর ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। এদিকে গেল সোমবারের হামলার জন্য কাতারের আমিরের কাছে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গেও ফোনালাপে যুদ্ধবিরতি বজায় রাখার আশ্বাস দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। তানভীর জানি, এখন বিশ্ব। ন্যাটোভুক্ত দেশের প্রতিরক্ষা খাতে ব্যয় জিডিপির 5% উন্নীত করার বিষয়ে রয়েছে মতপার্থক্য। পাশাপাশি সামরিক জোটটির সদস্য রাষ্ট্রগুলোকে বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে রক্ষার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। এমন পরিস্থিতিতে নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত হচ্ছে ন্যাটোর বার্ষিক শীর্ষ সম্মেলন। নাফিয়া আরমান মননের প্রতিবেদন। বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোটের বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে নেদারল্যান্ডসের হেগে উপস্থিত হয়েছেন বিশ্ব নেতারা। ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেও আলোচনায় প্রতিরক্ষা বাজেট বাড়ানোর প্রসঙ্গ। 2035 সালের মধ্যে জোটের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা খাতে ব্যয় 5% উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা হবে এবারের সম্মেলনে। যদিও এই প্রস্তাবে আগ্রহ নেই স্পেনের। বর্তমানে জিডিপির 2% প্রতিরক্ষা খাতে ব্যয়ের বিধান থাকলেও গেল বছর তা মানতে পেরেছে 23টি দেশ। এমন পরিস্থিতিতে স্পেনের ওপর কিছুটা ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট, যদিও ব্যয় বাড়ানোর বিষয়ে আশাবাদী ন্যাটো প্রধান। But at the same time, there is absolute conviction with my colleagues at the table that given the threat from the Russians, given the international security situation, there is no alternative. We've got to do this. I was the one that said that's what they should be paying, as you know. No, I should do something. And they're having a problem with Spain. There's always a problem with Spain. Because Spain's not agreeing, which is very unfair to the rest of them. ন্যাটোর ধারা অনুযায়ী জোটভুক্ত কোনো দেশের ওপর আক্রমণ সব দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবার কথা, যা মেনে নিয়ে 2001 সালে যুক্তরাষ্ট্রে হামলার পর বিশ্বজুড়ে সন্ত্রাস বিরোধী যুদ্ধ শুরু করে ন্যাটো। তবে এই যৌথ প্রতিরক্ষা নিশ্চয়তা যুক্তরাষ্ট্র মেনে চলবে কিনা তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে। Depends on your definition. There's numerous definitions of Article 5. You know that, right? But I'm committed to being their friends. You know, I've become friends with many of those leaders, and I'm committed to helping them. এবারের সম্মেলনের অন্যতম এজেন্ডা ইউক্রেন যুদ্ধ। ইতোমধ্যে কিয়েভের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ন্যাটো ও ইইউ প্রধান। আর প্রতিরক্ষা উৎপাদনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। There is no significant Russian weapon today that is produced without components, without equipment or materials from other countries, sadly including some from Europe and NATO. Yes, of course. And this must stop. এদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় ভূরাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক সহ বেশ কিছু বিষয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রাইমারিতে অভাবনীয় জয় পেয়েছেন 33 বছর বয়সী মুসলিম অভিবাসী জোহরান মামদানি। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোরকে হারানোর পর নিউ ইয়র্কের সম্ভাব্য মেয়রের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন তিনি। নির্বাচনে জয়ী হলে এই সিটির প্রথম মুসলিম মেয়র হবেন ভারতীয় বংশোদ্ভূত এই প্রার্থী। নিউ ইয়র্ক থেকে আরও জানাবেন আব্দুল আহাদ। নিউ ইয়র্ক, যা অনেকের কাছে শুধু একটি শহর নয়, এক বিশ্বের রাজধানী খ্যাত এই শহরের মেয়র পদে এবার ইতিহাস রচনার পথে মুসলিম প্রার্থী জোহরান মামদানি। 8 months after launching this campaign with the vision of a city that every New Yorker could afford. মাত্র 33 বছর বয়সী মামদানি শুধুই মুসলিম বা ভারতীয় বংশোদ্ভূত হিসেবেই নয়, তিনি একজন সমাজতান্ত্রিক, শ্রমিকপন্থী এবং স্পষ্টভাষী রাজনীতিক। তিনি এমন এক নিউ ইয়র্কের স্বপ্ন দেখিয়েছেন যেখানে ভাড়া নিয়ন্ত্রণে থাকবে, গণপরিবহন হবে সবার জন্য উন্মুক্ত, আর প্রশাসন চলবে জনগণের চাহিদা অনুসারে। সেই স্বপ্নই ভরসা হয়ে উঠেছে তরুণ প্রজন্মের কাছে।
We have won because New Yorkers have stood up for a city they can afford. A city where they can do more than just struggle. One where those who toil in the night can enjoy the fruits of their labor in the day. মঙ্গলবারের ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমো। একসময় যার রাজ্য জুড়ে একচ্ছত্র আধিপত্য ছিল, সেই কোমো মঙ্গলবার রাতে পরাজয় স্বীকার করে মামদানিকে ফোন করে অভিনন্দন জানান। I applaud him sincerely for his effort, and let's give him a round of applause and thank him for his campaign. জোহরান মামদানির জয়ের অন্যতম কারণ ডেমোক্রেটিক বাম রাজনীতিবিদ কংগ্রেস ওমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও এবং সিনেটর বার্নি স্যান্ডার্সের সমর্থন। দক্ষিণ এশিয়ান বাবা মায়ের সন্তান এবং মুসলিম পরিচয়ের কারণে তিনি পরিচিত নাম ছিলেন বাংলাদেশি কমিউনিটিতেও। বাংলাদেশি ভোটাররাও তাকে হতাশ করেননি। Someone who works for the people of New York City. New York City is very diverse. It's full of minorities, low-income people. বেসিক চাহিদাগুলি, এই চাহিদাগুলি সম্বন্ধে মামদানি যথেষ্ট বেশি ওয়াকিবহাল আছে বলেই আমরা আজকে মামদানির পিছনে তাকে সমর্থন করছি। ইনশাআল্লাহ 100% হি উইল উইন। মুসলিম কমিউনিটি সবাই তাকে চাচ্ছে। আসলে আমাদের দরকার এরকম একটা মুসলিম কমিউনিটির মধ্যে কোনো একটা লিডারশিপ যদি কেউ পেয়ে থাকেন। নিউ ইয়র্ক একটি প্রভাবশালী ডেমোক্রেটিক সিটি। ইতিহাস বলে, যিনি ডেমোক্রেটিক প্রাইমারিতে জয় পান, মূল নির্বাচনে সাধারণত তিনি বিজয়ী হন। এর ব্যতিক্রম খুব একটা দেখা যায় না। তবে প্রাইমারির এখনও আনুষ্ঠানিক ফল ঘোষণা হয়নি, কারণ নির্বাচনে কেউই 50% ভোট না পাওয়ায় এটি গড়িয়েছে র্যাঙ্কস চয়েস ভোটিংয়ের দিকে। প্রায় 7 পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকায় আগামী মঙ্গলবার মেয়র হিসেবে চূড়ান্ত প্রার্থী হিসেবে মামদানির নাম ঘোষণা এখন শুধুই সময়ের অপেক্ষা, বলছেন বিশ্লেষকরা। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লাহ আউয়ালকে রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করেছে ডিবি। এ বিষয়ে জানাতে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন তানজিম শাফিন। শাফিন, জানাবেন আজ কি তাকে আদালতে তোলা হতে পারে কিনা? আপনি যা বলছিলেন যে আজ দুপুর 2টায় মগবাজার থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে ডিবি, এবং তার পরপর তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আগামীকাল তাকে আদালতে তোলা হতে পারে। আজ তাকে আদালতে তোলা হবে কিনা সেটা একেবারে নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে আগামীকালকে সেটি সম্ভাবনা রয়েছে। এছাড়া জানেন যে বিগত 3টি নির্বাচনে অনিয়ম এবং কারচুপির দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সহ আরও 24 জনের বিরুদ্ধে মামলা করে বিএনপি, এবং তারপরেই আমরা দেখেছি যে সাবেক আরেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়, এবং তারপর বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছিল সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তারের জন্য। তবে এই কয়েকটি অভিযান ব্যর্থ হবার পরে অবশেষে আজ দুপুর 2টায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বিগত 3টি নির্বাচনে অনিয়ম এবং কারচুপির পাশাপাশি যে অভিযোগগুলো এসেছে, সেখানে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে যে গত 2024-এর জাতীয় নির্বাচনের সময় সেই নির্বাচনে একই দলীয় নির্বাচন হয়েছে এমন অভিযোগ এনেছে বিএনপি। সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগেরই দলীয় স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে একটি ডামি নির্বাচন করা হয়েছিল কাজী হাবিবুল আউয়ালের দায়িত্ব পালনকালে। তো সেই নির্বাচনের কারচুপির দায়ে আসলে অভিযুক্ত তিনি, এবং তাকে গ্রেপ্তারের জন্য বারবার চেষ্টা করা হয়েছিল। অবশেষে তাকে গ্রেপ্তার করা হলো। আগামীকালকে খুব সম্ভবত তাকে আদালতে তোলা হতে পারে। কিছুক্ষণের মধ্যেই হয়তো ডিবির থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে ব্রিফ করে জানাবেন যে আসলে এখন তিনি কি প্রক্রিয়া আছেন বা আদালতে কখন তোলা হবে। তো আমরা অপেক্ষায় আছি এখনো পর্যন্ত। তো সেখান থেকে আসলে আমরা ব্রিফিংয়ের পর আপনাদেরকে আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। মিম, ডিবি কার্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন তানজিম শাফিন। শেষ করছে এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। জীববৈচিত্র্য রক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধের আহ্বান প্রধান উপদেষ্টার। পরিবেশ দিবস ও বৃক্ষ মেলা উদ্বোধন।
বিডিআর হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। গোয়েন্দা ব্যর্থতা ও অবহেলাও দায়ী বলছে তদন্ত কমিশন। শেখ হাসিনার মামলায় নিয়োগের একদিন পরই রাষ্ট্রনিযুক্ত আমিনুল গনিকে সরিয়ে দিল ট্রাইব্যুনাল, নতুন আইনজীবী নিয়োগ। এনসিসি নয় সার্চ কমিটির মাধ্যমে সাংবিধানিক পদে নিয়োগ চায় বিএনপি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে জামাত। এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি পিছিয়েছে কয়েক মাস, ধ্বংস হয়নি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের তথ্য। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tvton এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।